পর্বের শুরুতে আমরা শিখব ল্যাটিস শক্তি ও হাইড্রেশন শক্তি বলতে কি বোঝায়। তা প্রথমে আমরা জেনে নিই ল্যাটিস শক্তি বলতে কি বোঝায়। দুটি বিপরীত চার্জযুক্ত আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগের স্ফটিক কাঠামো অর্জন করতে চাইলে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা বলবো ল্যাটিস শক্তি। তাহলে আয়নিক যৌগসমূহের মধ্যে সঞ্চিত শক্তি কি? ল্যাটিস শক্তি। এবার আমরা জানবো হাইড্রেশন শক্তি কাকে বলে। দেখো, কোন একটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলে বা দ্রবীভূত হতে চাইলে যে পরিমাণ শক্তি নির্গত করবে তাকে আমরা বলবো হাইড্রেশন শক্তি। তা আমরা শিখলাম কি ল্যাটিস শক্তি বলতে কোন আয়নিক যৌগের স্ফটিকে বিদ্যমান সঞ্চিত শক্তি হচ্ছে ল্যাটিস শক্তি। আর হাইড্রেশন শক্তি বলতে কি বোঝায়? কোন আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হতে চাইলে যে পরিমাণ শক্তি নির্গত করবে বা কোন একটা আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়ে যে পরিমাণ শক্তি নির্গত করে তাকে আমরা বলি হচ্ছে হাইড্রেশন শক্তি। তা দেখো, কোন একটা আয়নিক যৌগে যদি ল্যাটিস শক্তির পরিমাণ বেশি হয়, হাইড্রেশন শক্তির পরিমাণ কম হয়, তাহলে ওই হাইড্রেশন শক্তি দিয়ে কলাম ল্যাটিস শক্তিকে ভাঙা সম্ভব না বলে তখন কলাম সেই যৌগটি পানিতে দ্রবীভূত হবে না। যেরকম দেখো, আমরা মনে করো কল্পনা করি সোডিয়াম প্লাস একটা ক্যাটায়ন, ক্লোরাইড মাইনাস একটা অ্যানায়ন। এই দুটি কি বিপরীত চার্জযুক্ত আয়ন না? এই বিপরীত চার্জযুক্ত আয়ন যখন পরস্পরের সাথে যুক্ত হবে কিভাবে? স্ফটিক কাঠামো অর্জন করে যুক্ত হবে। কারণ কি সোডিয়াম প্লাস আয়ন ক্লোরাইড মাইনাস আয়নটা একটা দুইটা যুক্ত হবে না, যুক্ত হলে কি কোটি কোটি যুক্ত হবে। আর কোটি কোটি সোডিয়াম প্লাস আয়ন ক্লোরাইড মাইনাস আয়ন এটা জ্যামিতিক সুবিন্যস্ত ভাবে যুক্ত হবে। সেই যে জ্যামিতিক সুবিন্যস্ত কাঠামোটা আছে তাকে আমরা বলতেছি আয়নিক যৌগের স্ফটিক কাঠামো। এই যে আয়নিক যৌগের স্ফটিক কাঠামো অর্জন করলো, আয়নিক যৌগের স্ফটিক কাঠামো অর্জন করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়েছে তাকে আমরা বলবো তার ল্যাটিস শক্তি। আর যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেটি কলম এই স্ফটিকের ভিতরেই সঞ্চিত অবস্থায় আছে। তাই আমরা যদি এই স্ফটিক হতে আবার সোডিয়াম প্লাস আয়ন আর ক্লোরাইড মাইনাস আয়নকে বিমুক্ত করতে চাই বা মুক্ত করতে চাই, তখন কলম আমাদের এই ল্যাটিস শক্তির থেকে বেশি পরিমাণ শক্তি আমাদের প্রয়োগ করতে হবে। তখনই কলম কেবল এটা সে স্ফটিক বা স্ফটিক কাঠামোর যে জাল আছে সে জাল ভেদ করে বিমুক্ত হতে পারবে। এছাড়া কলাম সোডিয়াম প্লাস আয়ন ক্লোরাইড মাইনাস আয়ন স্ফটিক কাঠামো থেকে বিমুক্ত হতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? কোন একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে না সেটি ডিপেন্ড করবে হাইড্রেশন শক্তি ও ল্যাটিস শক্তির উপর নির্ভর করে। যদি হাইড্রেশন শক্তির পরিমাণ বেশি হয়, ল্যাটিস শক্তির পরিমাণ কম হয়, তাহলে সেই যৌগটি পানিতে দ্রবীভূত হবে। আর যদি ল্যাটিস শক্তির পরিমাণ বেশি হয়, হাইড্রেশন শক্তির পরিমাণ কম হয়, তাহলে ওই হাইড্রেশন শক্তি দিয়ে তো আর ল্যাটিস শক্তিকে ভাঙতে পারবে না বা স্ফটিক কাঠামোরে ভাঙতে পারবে না, তখন কলাম পানিতে দ্রবীভূত হবে না। কারণ পানিতে দ্রবীভূত হবে কখন? দেখো পানির ভিতরে কি এইচ আছে আর ওএইচ আছে, এইচ প্লাস আর ওএইচ মাইনাস। তাহলে দুইটা আয়ন আছে, এই দুইটা আয়নের সাথেই তো যুক্ত হবে। দুইটা আয়নের সাথে কে যুক্ত হবে? এই যে স্ফটিক কাঠামোর দুটি বিপরীত চার্জযুক্ত আয়ন যুক্ত হবে। যেরকম হাইড্রোজেন প্লাস আয়নের সাথে যুক্ত হবে ক্লোরাইড মাইনাস আয়ন, তারপরে হাইড্রোক্সির সাথে যুক্ত হবে কি সোডিয়াম প্লাস আয়ন। তাহলে আমরা কি বুঝলাম? ল্যাটিস শক্তি ও হাইড্রেশন শক্তির উপরই ডিপেন্ড করবে কোন একটা যৌগ পানিতে দ্রবীভূত হবে কি হবে। দেখো, আমরা কিন্তু জানি আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয়, কিন্তু দেখো ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম কার্বনেট উভয়ই কিন্তু আয়নিক যৌগ। তারপরে দেখা যায় ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয় হলেও ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবণীয় নয়। কেন? ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে হয় কি যে আমাদের ল্যাটিস শক্তির পরিমাণ হাইড্রেশন শক্তি অপেক্ষা বেশি হয়। এই কারণে ক্যালসিয়াম কার্বনেটের স্ফটিক কাঠামো হতে ক্যালসিয়াম 2 প্লাস আয়ন আর কার্বনেট 2 মাইনাস আয়ন পাওয়া যায় না। এখানে এটি পানি অণুর সাথে যুক্ত হতে পারে না। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস শক্তির পরিমাণ কম হয়, এটি খুব সহজে পানিতে দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয়? যেহেতু ল্যাটিস শক্তির পরিমাণ কম, হাইড্রেশন শক্তির পরিমাণ বেশি, তাহলে ওই হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তিকে অতিক্রম করে ফেলায়। এই কারণে তোমার এই যে ক্যালসিয়াম ক্লোরাইড যে স্ফটিক কাঠামোর ভিতরে আবদ্ধ ছিল সেখান থেকে বিভক্ত হয়ে যায়। জানবো যে শুধুমাত্র কি আয়নিক যৌগই পানিতে দ্রবীভূত হয় নাকি সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয়? আমরা জানি প্রায় আয়নিক যৌগসমূহ দ্রবীভূত হয়, কিন্তু কিছু কিছু আয়নিক যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয় না। সেরকম আমরা দেখেছিলাম ক্যালসিয়াম কার্বনেট। আবার অনেকে ভাবতে পারো যে সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না। আসলে ম্যাক্সিমাম সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা পানিতে দ্রবীভূত হয়। যেরকম মিথানল, ইথানল আছে, অ্যাসিটন আছে, গ্লুকোজ আছে, ফ্রুক্টোজ আছে।
এগুলো হলো আমাদের পানিতে দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয়? আমরা হচ্ছে মনে করি গ্লুকোজ দিয়ে একটা উদাহরণ দিতে পারি। গ্লুকোজের ক্ষেত্রে দেখবা কি যে গ্লুকোজের যে আমরা যদি গাঠনিক গঠনের চিত্রটার দিকে তাকাই তাহলে দেখবো অনেকগুলো হাইড্রক্সিমূলক বিদ্যমান। ওই হাইড্রক্সিমূলক বিদ্যমান থাকার কারণে সেটি কলাম পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে। যেহেতু পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে, সেটু কলাম আমাদের এই সমস্ত যে গ্লুকোজ আছে বা ফ্রুক্টোজ আছে সেগুলো কলাম পানিতে দ্রবীভূত হতে পারে। তাহলে আমাদের এই ধারণাটা কলাম সঠিক নয় যে শুধুমাত্র আয়নিক যৌগের সময় পানিতে দ্রবীভূত হয়, সমযোজী যৌগের সময় পানিতে দ্রবীভূত হয় না।